আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দৈনিক ফটিকছড়ি ফেসবুক লাইভে আজকে যুক্ত হচ্ছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। সমসাময়িক আলোচনায় আমরা প্রতিদিনের নেই আজকেও যুক্ত আছি ঠিক সন্ধ্যা বিকাল 5টা 45 মিনিটে। আজকে আমরা সর্বপ্রথম করোনা আপডেটটা জানিয়ে দিব এবং সরাসরি আজকে আমাদের অতিথির কাছে চলে যাব। আমাদের আজকে অতিথি হিসেবে যুক্ত আছে মুসলিম চ্যারিটি ইউকের বাংলাদেশ প্রধান সমন্বয়ক ফজলুল করিম। উনি ফটিকছড়ির কৃতি সন্তান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছে, সমাজকর্মী হিসেবে এক কথায় কাজ করে। সুতরাং আমরা সর্বপ্রথম আপডেটটা জানিয়ে দিব এবং আপডেট জানানোর পরে সরাসরি অতিথির কাছে চলে যাব। আজকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লাইভ কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব অতিথির কাছ থেকে সে বিষয়ে জেনে নেওয়ার এবং আপনাদের সেই উত্তরটা জানিয়ে দেওয়ার। সুতরাং আজকের করোনা আপডেট, 3099 জন আজকে টোটাল আক্রান্ত আছে এবং মৃত্যু করেছে 24 ঘন্টায় 38 জন এবং মোট আক্রান্ত 90,619 জন। এই চট্টগ্রামের 14 তারিখ রবিবারে সিভিল সার্জন রিপোর্ট অনুযায়ী 151 জন আক্রান্ত এবং ফটিকছড়িতে 9 জন আক্রান্ত আছে। এই নিয়ে আমাদের ফটিকছড়ির আক্রান্ত সংখ্যা আজকেও সর্বোচ্চ হাইস্ট আক্রান্ত হয়েছে। সুতরাং আমরা সতর্ক থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, ঘরে থাকতে হবে। আমরা সরাসরি অতিথির কাছে চলে যাব, প্রশ্ন উত্তরের কাছে। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি আছি আলহামদুলিল্লাহ। জি, আপনার কাছে আসলে আমরা দৈনিক ফটিকছড়ি থেকে যুক্ত হয়েছেন সেজন্য ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ, দৈনিক ফটিকছড়িকে ধন্যবাদ। তোমার আগের প্রোগ্রাম কয়েকটা দেখেছি, ভেরি ইন্টারেস্টিং। এরকম প্রোগ্রাম দরকার ছিল আসলে। জি, ঘরে ধন্যবাদ যেহেতু আপনাকে। বসে আছি, ঘরে থেকেই কানেক্টেড থাকার চেষ্টা আর কি। ভেরি গুড, ওয়েল জি ডান। জি জি জি। আচ্ছা, আমরা আসলে মূল যে বিষয়টা আজকে আমাদের টপিকস রেখেছি সেই বিষয়টাই আলোচনা করার চেষ্টা করব। আপনি একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। সর্বপ্রথম আপনার আসলে স্বেচ্ছাসেবী একটা পরিচয় আছে, সেটা হলো আপনি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। এর বাইরে আপনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন এবং বিশেষ করে ইউকের একটি সংগঠন মুসলিম চ্যারিটি, এটার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন বাংলাদেশের। এর বাইরে আপনার বিভিন্ন সংগঠন, নিজেরই সংগঠন আছে বাংলাদেশে। তো আপনি কাজ করছেন শিশুদের নিয়ে, প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করার চেষ্টা করছেন, তাদের টোটাল বিষয়টা আপনি দেখার চেষ্টা করছেন এবং সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করছেন। বর্তমান করোনা প্রেক্ষাপটে আপনি হয়তোবা তেমন একটা বাইরে অ্যাওয়ারনেস কোন কাজ করতে পারছেন না। এই মুহূর্তে আসলে সেই স্বেচ্ছাসেবী যে উদ্দেশ্যে আসলে কি বলার আছে আপনার, এবং স্বেচ্ছাসেবীরা কিভাবে কাজ করবে, টোটাল বিষয়টা আপনার কাছে জানার ছিল। ওকে আঙ্কেল, প্রথমত বিষয়টা হচ্ছে আমি ইউকে ভিত্তিক যে সংগঠনের সাথে কাজ করি, মুসলিম চ্যারিটি হেল্পিং দি নিডি, ওটা হচ্ছে আমার প্রফেশনাল জব। এক কথায় বলতে গেলে চাকরি। ঠিক আছে? জি সো যদিও ওটা আমার হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক, সোশ্যাল ডেভেলপমেন্ট প্রফেশন, বাট ওটা আমার জব। এর বাইরে আমি, তুমি যেটা রাইটলি পয়েন্ট আউট করেছো, সেটা হচ্ছে আমি বাংলাদেশি সংগঠনগুলোর সাথে, অনেকগুলো সংগঠনের সাথে স্বেচ্ছাসেবী সমাজকর্মী হিসেবে কাজ করার চেষ্টা করি। খুব বেশি যে করতে পেরেছি বা পারি তা না, চেষ্টাটা করি যখন যতটুক পারি। কখনো ফিজিক্যালি সময় দিয়ে, কখনো বুদ্ধি পরামর্শ দিয়ে, কখনো প্ল্যানিং এ হেল্প করা, কখনো ফাইন্যান্স ব্যবস্থা করা, যতটুক যেভাবে পারি আর কি। সর্বোপরি আমি একটু শেখার চেষ্টা করি সবার থেকে, বোঝার চেষ্টা করি তুমিও একজন যে সুন্দর কাজ করো, তোমার ক্যাপাসিটিতে যেখানে আছো সেভাবে সারা দেশে বাংলাদেশের সবচেয়ে ভালো দিক যেটা সারা ওয়ার্ল্ডে এখন প্রশংসিত হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের ভূমিকা, হুইচ ইজ ওয়ান্ডারফুল। আমরা দেশ হিসেবে, রাষ্ট্র সিস্টেম, একটা মেকানিজম হিসেবে আমরা খুব বেশি বড়লোক না হতে পারি, ধনী রাষ্ট্র না হতে পারি, আমরা খুব উন্নত রাষ্ট্র না হতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় যে অনেক বড়, আমরা যে বাই হার্ট অনেক রিচ, সেটা আমরা অনেক উন্নত বিশ্বের সাথে তুলনা করে এবার আমরা প্রমাণ করেছি যে আমরা সাধারণ মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়াই। রাষ্ট্র কয়জনকে ত্রাণ দিতে পেরেছে, কতটুকু দিতে পেরেছে, হসপিটালে কয়টা বেড আছে, কয়টা নেই, অক্সিজেনের অভাবে কয়জন মারা যাচ্ছে, এসবকে একপাশে রেখে বাংলাদেশের মানুষ যে একজন আরেকজনের পাশে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একটা ভালো দিক, এবং ওটাই হচ্ছে বাংলাদেশের জন্য একটা আশার। তো প্রথমে আমি বলবো যে এত সংকটের মাঝে, করোনা ভাইরাস, কোভিড, লকডাউন, সোশ্যাল ডিস্ট্যান্সিং, যদি এই শব্দটার সাথে আমি খুবই দ্বিমত। সোশ্যাল ডিস্টেন্সিং শব্দের সাথে, সোশ্যাল ডিস্টেন্সিং এর সাধারণ অর্থ হয় সামাজিক দূরত্ব। তো আমরা ছোটবেলা থেকে পড়েছি যে মানুষ সামাজিক জীব।
আমরা সামাজিকভাবে যদি দূরত্ব মেনটেন করি, সামাজিকভাবে যদি একজন আরেকজনের পাশে না থাকি, তাহলে তো আমরা অসামাজিক হয়ে গেলাম। এই শব্দটা খুব একটু ক্রিটিক্যালি চিন্তা করলে আমাদের পছন্দ হবার কথা নয়। এবং এই শব্দটা যারা খুব শাব্দিকভাবে লিটারেলি মানতে চায়, তারা খুব বিপদে পড়েছে এবং অন্যদের বিপদে ফেলেছে। আমরা দেখেছি যে সামাজিক দূরত্বের কথা বলে কিভাবে আপনজনেরা জি, অসুস্থ বা মৃত আপন মানুষের জানাজাই যায়নি, কিভাবে লাশ রিসিভ করেনি। আমরা দেখেছি যে কিভাবে আপনজনের চিকিৎসায় কাছে যায়নি। সেই সেই জি, অবস্থা আমরা দেখেছি। ইভেন এরকম দৃশ্য আমরা দেখেছি বাংলাদেশে যে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে আপনজন, করোনার লাইনে দাঁড়াতে দাঁড়াতে চিকিৎসাও দেরি হচ্ছে, টেস্টও দেরি হচ্ছে। যে নিয়ে গিয়েছে, সে যাকে নিয়ে গিয়েছে অসুস্থ, তাকে লাইনে রেখেই পালিয়ে গেছে। এটা কেন হয়েছে? জি, আমরা সামাজিক জি, দূরত্ব কনসেপ্টটাকে অতি ব্যবহার করেছি, একেবারে অ্যাবিউজড করে ছেড়েছি ওটাকে। যেটা পাই সেটাকে শেষ দেখে ছাড়বো। সো আমরা এটার জি, শেষ দেখতে গিয়ে জি, অমানুষ হয়ে গিয়েছি আমাদের অনেকেই। আম, তবে শুরুতে যেটা বলেছিলাম, সেই অনেক যারা অমানুষ হয়ে গিয়েছে, অসামাজিক হয়ে গিয়েছে, তাদের তুলনায় বাংলাদেশে তোমার মতো হাজারো লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী আছে যারা প্রমাণ করেছে না, আমরা সামাজিক দূরত্ব করছি না, আমাদের দূরত্বটা হচ্ছে শারীরিক। আমরা জি, শারীরিক দূরত্ব মেনটেন করি, যে তুমি ঘরে আছো, ওখানে আমি আছি এখানে, কিন্তু আমরা শারীরিকভাবে দূরত্বে থাকলেও সামাজিকভাবে কিন্তু আমরা খুব কাছাকাছি। আমরা সমাজ কাছাকাছি, নিয়ে কথা বলছি, কাছাকাছি, আমরা প্রয়োজনে আমরা দেখাও করেছি, আমরা গতকাল দেখা করেছি, আজকে করেছি, শারীরিক দূরত্ব মেনটেন করে করেছি। আমরা দেখা করে দেশের কথা, মানুষের কথা, সমাজের কথা, গ্রামের কথা, কিভাবে ভালো থাকা যায়, অন্যদের ভালো রাখা যায়, আলাপ করেছি। সো যেটা জি, হচ্ছে, জি, এই কাজটা করা উচিত। তুমি হয়তো আমার ফেসবুক প্রোফাইলে গেলে আমার ছবিতে দেখবে যে সোশ্যাল ডিস্টেন্সিং কে আমি না বলেছি, আমি বলেছি শারীরিক ডিস্টেন্সিং এর কথা। শারীরিক দূরত্ব মেনটেন করব, কিন্তু আমরা আপন জনের প্রতি, প্রতিবেশীর প্রতি, দেশের মানুষের প্রতি সামাজিকভাবে, মানবিকভাবে, মানুষ হিসেবে আমরা পাশে থাকব। কয় ফিট? ৩ হাত, ৪ হাত, ৫ হাত, ৬ হাত দূরে থাকেন, অসুবিধা নাই। কিন্তু ৬ হাত দূরে থেকে একজন আরেকজনকে সাহায্য তো করা যায়। ঠিক আছে আঙ্কেল? অবশ্যই, আমি জি, এই কথা অবশ্যই, দিয়ে এই জোরটাই দেব যে স্বেচ্ছাসেবীদের কি করা উচিত। আমাদের আমার একজন প্রফেসর, আমেরিকান একজন সোশ্যাল সায়েন্সের সমাজকর্ম নিয়ে কথা বলে, এরকম একজন প্রফেসরকে জিজ্ঞেস করেছিল, অনেক অনেক অতি বুঝে বুঝে এরকম কিছু মানুষ, যে সোশ্যাল ওয়ার্কটা কি জিনিস, হোয়াট ইজ সোশ্যাল ওয়ার্ক, হোয়াট ইজ সোশ্যাল অ্যাক্টিভিজম। তো মনে করেছে সে বিজ্ঞান বা অনেক ইতিহাস রেফারেন্স দিয়ে সে অনেক কঠিন কঠিন সংজ্ঞা দিবে। আহ, অথবা বলবে সোশ্যাল ওয়ার্ক মানে হচ্ছে মানুষকে সাহায্য করা, ত্রাণ দেয়া, অথবা হয়তো বলবে যে সোশ্যাল ওয়ার্ক মানে হচ্ছে রাস্তা করে, এরকম বড় বড় কঠিন কঠিন মানে ম্যাটেরিয়াল বস্তুবাদী কথা হয়তো বলবেন। কিন্তু প্রফেসর অবাক করে দিয়ে বলেছিলেন, সোশ্যাল ওয়ার্ক মানে হচ্ছে আমি যাদের যেই সমাজে কাজ করি, সেই সমাজের মানুষের চিন্তা। সরি আঙ্কেল, একটা ফোন জি, আসছিল, জি, 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 লাইন জি, ওয়াজ কি সমস্যা, জি, ডিসকানেক্টেড। জি, জি, কি আচ্ছা, সমস্যা, সো প্রফেসর বলেছিল যে সোশ্যাল ওয়ার্ক মানে হচ্ছে আমি যেই সমাজে কাজ করি, সেই সমাজের মানুষের চিন্তার জায়গায় পরিবর্তন। বুঝছো? সো জি, সোশ্যাল ওয়ার্ক, স্বেচ্ছাসেবা, এটার মূল কাজ হচ্ছে মানুষের মাথায়, চিন্তায় পরিবর্তন আনা। এটা কেন বলছি আমি বলি, যদি আমরা মানসিকভাবে, আমরা যদি চিন্তার জগতে যদি আমরা সমাজকর্মী না হই, আমরা স্বেচ্ছাসেবী না হই, আমাদের হাতে যত কোটি হাজার কোটি টাকা ত্রাণই আসুক না কেন, সেটা মানুষের কাছে যাবে না, আমি লুটপাট করে খাবো। যদি আমি অমানুষ হই, তাহলে যত কিছুই থাক না কেন, আমার চিন্তার জগতে আমাকে হতে হবে সৎ, আমাকে হতে হবে মানবিক, আমাকে হতে হবে ইনক্লুসিভ, আমাকে হতে হবে ইম্পার্শিয়াল, নিউট্রাল এবং মানবিক। এই এই কিছু প্রিন্সিপাল আছে সোশ্যাল ওয়ার্কের, হিউম্যানিটেরিয়ান ওয়ার্কের। এই জিনিসগুলো যদি মাথায় ধারণ করি আমরা, তবেই আমরা একটা সমাজে পরিবর্তন আনতে পারবো। ঠিক আছে? সো আমি কি জি, বলবো, প্রথমত তার চিন্তার জায়গায় আমাদের পরিবর্তন কোথায়? নাম্বার ওয়ান, আমরা সামাজিক দূরত্বের নামে নিজেকে অসামাজিক, অমানবিক করে তুলবো না। আমরা জি, নিজে শারীরিক দূরত্ব মেনটেন করে সবাই সামাজিক থাকবো, মানবিক থাকবো, একজন অন্যজনের প্রয়োজনে পাশে দাঁড়াবো। ঠিক আছে? আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে ঘরবন্দি হয়ে একেবারে সমাজ বিচ্ছিন্ন হয়ে যাব না। এবং আচ্ছা, আমরা যারা আমি এখানে স্বেচ্ছাসেবী, একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই আসলে। জি বলো।
এই যে আপনি যেটা বললেন সামাজিক দূরত্বের ক্ষেত্রে যে বিষয়টা আসলে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হলো আপনার এই একজন করোনা সাসপেক্টেড রোগী হচ্ছে যখন একজন করোনার পজিটিভ পাচ্ছে, সেই ক্ষেত্রে সামাজিক দূরত্বর নামে যে একটা হেয় প্রতিপন্ন করছে, আসলে এই যে এটা কি সামাজিক দূরত্ব থেকে সৃষ্টি হচ্ছে নাকি আসলে মানুষের মনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে? আসলে এই জিনিসটা আপনি আপনি কিভাবে দেখেন? নো, দিস ইজ অ্যাবসলিউট স্টুপিডনেস। এটা আমাদের সমাজে এখন যেটা হচ্ছে, এটা একেবারে নির্বুদ্ধিতার কাজ হচ্ছে। এটা আমাদের প্রধানমন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছেন সেদিন, যে মৃত্যু অবধারিত। ঠিক আছে, হয় গুলি জি খেয়ে মরবো, না হয় সড়ক দুর্ঘটনায় মরতে পারে, কেউ কেউ অসুস্থ হয়ে মরবে। কিন্তু সত্যি কথা হলো, মৃত্যু যেদিন নির্ধারণ করা আছে তার একদিন আগে বা পরে হবে না। So, আমরা মানুষ হিসেবে এবং মোর স্পেসিফিকলি একজন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে মৃত্যু নির্ধারিত। তাহলে আমরা ভয়টা কিসের? ভয়টা কিসের? মৃত্যু যে জি নির্ধারিত হয়, জি জি ভয়টা আমরা কিসের জি ভয় করছি? কিসের ভয়ে আমরা অমানুষ হচ্ছি? মৃত্যুর ভয়ে? বরং ইসলামে তো আরো সুন্দর কথা আছে। মুসলমানরা এই জন্য বিপদে আপদে অসহায় মানুষের পাশে বেশি দাঁড়ায়, কারণ তারা মৃত্যুকে জয় করেছে। জয় বলতে কি, মৃত্যু ভয়কে জয় করেছে। মৃত্যু তো আল্লাহ যখন দেয় তখন হবে। কিভাবে? ইসলাম বলছে যে যদি কেউ এরকম মহামারীতে অসুস্থ হয়ে মারা যায়, সে শহীদ। ঠিক আছে, জি তাহলে একবার ভাবো যে তোমার আমার একজন আপনজন মহামারীতে আক্রান্ত হলো, সে মারা গেল, সে শহীদের মর্যাদা পেয়ে গেল, রাইট? জি তাহলে সে মরে গিয়ে জি শহীদ হয়ে আমার চেয়ে অনেক উচ্চ মর্যাদায় গেল, যদি সে মারা যায়। হ্যাঁ, আবার যদি একজন মানুষ করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরে আসলো, এবং এটাই হচ্ছে মজার বিষয়, হচ্ছে কি জানো? মজার বিষয় হচ্ছে বাংলাদেশ এবং সারা দুনিয়ায় 95-এর চেয়েও বেশি পার্সেন্ট মানুষ অসুস্থ হওয়ার পর আবার সুস্থ হয়ে যাচ্ছে। তাহলে জি যে জি 5% 4% মানুষ মারা যাচ্ছে তারা শহীদ হয়ে গেল, আর যারা বেঁচে গেল তারা গাজী হয়ে ফিরে আসলো। এবং দেখো, কি হচ্ছে, তাহলে করোনায় সুস্থ মানুষরা সমাজে গাজীর মর্যাদা পাচ্ছে। কেমনে পাচ্ছে? আমি আমি নিজে বলি, আমার পরিচিত করোনা থেকে সুস্থ হয়ে আসছে এরকম, সে সুস্থ হওয়ার পরে যে প্লাজমা ট্রিটমেন্ট সম্বন্ধে হয়তো তোমরা অনেকে জানো, জি প্লাজমা জি ট্রিটমেন্টে নিজের প্লাজমা দেওয়ার মাধ্যমে অন্য একজন অসুস্থ করোনা রোগীকে সে চিকিৎসা দিয়ে বাঁচাচ্ছে। ঠিক আছে, তাহলে একবার ভাবো জি যে জি তোমার পাশের বাড়ির একজন অসুস্থ হয়েছিল, তুমি তাকে হেয় প্রতিপন্ন করেছো, দূরে ঠেলে দিয়েছো, অপমান করেছো, সাহায্য করনি। সে জি 14 দিন পরে সুস্থ হয়ে ফিরে আসলো। এবং করোনার ব্যাপারে সারা পৃথিবীর গবেষকরা বলছে এই করোনা থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। এই করোনা আসছে পালিয়ে চলে যাওয়ার জন্য না। ঠিক আছে, বরং জি তাহলে তুমি বলতে জি পারো হচ্ছে এই লকডাউন বা এই আইসোলেশন, এই কোয়ারেন্টাইন, এই সাধারণ ছুটি, এই এইগুলো তাহলে কিসের জন্য? যদি সবাই আক্রান্তই হব, তাহলে কিসের জন্য? সেটা আমি আমাদের ইউকে তে আমরা যারা ইন্টারন্যাশনালি এগুলো নিয়ে রিসার্চ করছে, আমাদের কনফারেন্স করে, আমরা মিটিং করে, আমার ডিরেক্টর সহ, যিনি জাতিসংঘের আগে ডিরেক্টর ছিলেন এখন আমাদের জয়েন করেছে, আমি ওনার সাথে পার্সোনালি এটা নিয়ে ডিটেইল কথা বলেছি। তখন উনি বলল আমাকে, আগে কিন্তু 100 বছর আগে এরকম আরেকটা ভাইরাস বা মহামারী ছিল, মহামারী। সার্স জি ভাইরাস ছিল। হ্যাঁ, জি বলেছে ওইটাও চলে যায়নি, চলে যায় না, এগুলো চলে যাওয়ার জন্য আসে না। তাহলে কি হয়, লকডাউন করে কিছুদিন কি হয়, যেটা হয় সেটা হচ্ছে, একটা যখন সমাজে নতুন অসুখ আসে তখন কি হয়, আমরা জানি না এর চিকিৎসাটা কি। ফলে এখন কেউ অসুস্থ হলে একটু ঝুঁকি বেশি, সেজন্য কি করে, সরকার বলে দেয় যে তোমরা সবাই আপাতত লকডাউন থাকো। লকডাউন থাকো মানে যেন ভাইরাসটা দ্রুত না ছড়াতে পারে। তাহলে জি এই লকডাউনের সময়ে সরকার, সমাজ, স্বেচ্ছাসেবী, তোমরা আমরা সবাই মিলে প্রস্তুতি নেব যে কেউ অসুস্থ হলে কিভাবে চিকিৎসা করতে হবে। ঠিক আছে, তখন এই লকডাউনের সময় এটা ব্যবস্থা করবে, চিকিৎসা যেন দেয়া যায়, হাসপাতালগুলো রেডি করবে, লকডাউনে রেখে সতর্ক থাকার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে। যেমন করোনার ক্ষেত্রে বলা হচ্ছে, যদি কেউ প্রতিদিন 4-5 বার করে গরম পানি জাতীয় খাবার খায়, 4-5 বার করে যদি গরম পানি লবণ দিয়ে গড়গড়া করে, এবং করবা। অসুস্থ হয়ে গেলে যদি সে গরম পানির ভাপ নেয়, হ্যাঁ, তাহলে তার অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি আগে থেকে নেয়। আর যদি জি অসুস্থ হয়েও যায়, ঘরে বসে এই পদ্ধতির মাধ্যমে
আর শুধুমাত্র টেলিফোনে ডাক্তার থেকে পরামর্শ নিয়ে বেসিক কিছু ওষুধ ওগুলো খাওয়ার মাধ্যমে সুস্থ হয়ে যাচ্ছে। মেজরিটি মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, মেজরিটি, আমি শুধু মেজরিটি বলবো না, যে অলমোস্ট সবাই সুস্থ হয়ে যাচ্ছে কিছু মানুষ ছাড়া, ঠিক আছে? এখন যারা অসুস্থ থেকে মৃত্যুবরণ করছে, এরা শহীদ হচ্ছে, এদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ এদেরকে তো উচ্চ মর্যাদায় দেবেনি, এদেরকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই। আর এই লকডাউনের মধ্য দিয়ে আমরাও আবিষ্কার করলাম কিভাবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। এই জন্যই লকডাউন এই জন্য না যে লকডাউনের মাধ্যমে আমরা ভাইরাসটাকে তাড়িয়ে দেব, এই জন্য লকডাউন। তাহলে আমরা যখন প্রস্তুত হবে দেশ, সমাজ, গ্রাম, যে আমরা এখন প্রস্তুত আছি, আমাদের হাসপাতাল রেডি এবং আমরা জানি চিকিৎসা কি, আমরা জানি প্রতিরোধ ব্যবস্থা কি, তখন আমরা আবার ঘর থেকে বের হতে পারবো। এই জন্য লকডাউন দেয়া, কিন্তু লকডাউন মানে এটা ভাইরাস চলে যাবে না। তাহলে কি হবে, আমরা এখন জেনে গেলাম যে রোগ প্রতিরোধের জন্য কি করতে হবে এবং রোগ হলে কি করতে হবে, রাইট? এবং আমরা আরেকটা খুব সম্প্রতি আমরা নিজের জন্যও জানার চেষ্টা করছি, আমরা জানার চেষ্টা করছি অন্যদের জানানোর জন্য। স্বেচ্ছাসেবীদের এটা দ্বিতীয় কাজ। প্রথম তোমাকে যেটা বললাম আঙ্কেল, সেটা হচ্ছে চিন্তার জগতে পরিবর্তন আনা, যে আমরা সামাজিক দূরত্বের নামে অসামাজিক অমানবিক হব না, আমরা হব মানবিক, আমরা হব সামাজিক, আমরা শারীরিক দূরত্ব এবং সুরক্ষার জন্য প্রতিরোধ ব্যবস্থাগুলো, সুরক্ষা ব্যবস্থাগুলো গ্রহণ করব। 1 নাম্বার বলেছিলাম। সেকেন্ড হচ্ছে আমরা যারা স্বেচ্ছাসেবক, আমরা আপ টু ডেট খবরগুলো জানবো, প্রতিরোধ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা। ঘরে বসে মেজরিটি ট্রিটমেন্ট ঘরে বসে হয়ে যায় এবং সুস্থ হয়ে যায়, আমি পার্সোনালি চিনি এরকম, ঠিক আছে? আজকে আমি দেখেছি চ্যানেল 24 এর আমাদের মুজাহিদ শুভ সুস্থ হয়েছে সপরিবারে, ঠিক আছে? এরকম অনেকে সুস্থ হচ্ছে, রেগুলার সুস্থ হচ্ছে। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমাদের মিডিয়া এবং আমাদের অতি আবেগী, অতি ভীত মানুষজন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে নেগেটিভ খবরগুলো আমরা আগে প্রচার করি। আমরা আমরা জন্য দায়িত্ব নিয়ে বসে আছি যে আমরা একজন হচ্ছে আমরা সংবাদ পাঠক, আমরা সংবাদ পড়বে কয়জন মারা গিয়েছে আর কয়জন অসুস্থ হয়েছে, এটা আমাদের চাকরি না। আমরা মৃত্যুর খবরদাতা কেন হব? আমরা জীবন বাঁচানোর খবরদাতা হব। আমরা দুঃসংবাদের প্রেরক কেন হব? আমরা সুসংবাদ মানুষকে দেব, আমরা আশার সঞ্চার করব। একজন স্বেচ্ছাসেবী এই কাজটা করবে। তুমি হয়তো দেখবে যে আমি আজ থেকে প্রায় অনেকদিন আগে আমার ফেসবুকে লিখেছিলাম যে আসুন আমরা ভয়, ভীতি, নেগেটিভ সংবাদ না ছড়িয়ে আমরা বারবার পজিটিভ গল্পগুলো আমরা শেয়ার করে কিভাবে মানুষ সুস্থ হচ্ছে, আমরা শেয়ার করি কিভাবে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে আমরা সুস্থ থাকতে পারবো, আমরা শেয়ার করি কিভাবে অসুস্থ হলে ঘরে বসেই চিকিৎসা নেওয়া যায় এবং ডাক্তারের পরামর্শ ঘরে বসেই নেওয়া যায়। এবং খুব সম্প্রতি, তাহলে আমরা এই কাজটা করব স্বেচ্ছাসেবকরা। 3 নাম্বার আসার আগে এটা একটু ক্লিয়ার করে দেই। তাহলে স্বেচ্ছাসেবকরা আমরা পজিটিভ খবরগুলো ছড়াবো, পরামর্শকের ভূমিকা রাখবো, আমরা আলোর মশাল হয়ে থাকবো, ঠিক আছে? আমরা শুধু বিদ্যুৎ চমকে কারেন্ট চলে যাবে সেই ভয় আমরা মানুষকে দেখাবো না। আমরা অল্প কিছুক্ষণ লোডশেডিং এর পরে কারেন্ট আসবে সেই সুসংবাদটা আমরা দেব। আমরা মানুষকে বলবো যে রাত যত গভীর হয়, তাহলে রাত যত গভীর হয় তত কি কাছে আসে বলো আমাকে? একটা সোনালী সকাল। রাত যত গভীর হয় তত আমরা সোনালী সকালের অপেক্ষায় থাকি আমরা প্রত্যেকে। হ্যাঁ, রাত যত গভীর হবে সকাল তত নিকটে আসে, তাই না? আমরা তত তাড়াতাড়ি একটা সুন্দর সকাল, আলো ঝলমল ভোর আমরা দেখতে পাই। তাহলে আমরা মানুষকে এই কথাটা বলবো যে এখন অনেক রাত, কেউ বাইরে যেও না, সবাই বসে থাকো, ভূত আসবে, বাঘ আসবে। আমরা এটা বলবো না, আমরা বলবো হচ্ছে আর একটু ধৈর্য ধরুন, একটু পরেই তো সকাল হবে, আমরা সব স্পষ্ট দেখতে পাবো, আমরা আবার পথ চলবো নির্ভয়ে। আমরা স্বেচ্ছাসেবকরা এই কথাগুলো বলবো। তাহলে সেকেন্ড গেল, রাইট? আবার ফোন এসছে, সরি ফর দি ডিস্টারবেন্স। আচ্ছা, থার্ড কোথায় ছিলাম? থার্ড বলছিলাম যে আমরা স্বেচ্ছাসেবকরা আমরা প্রতিদিন আপ টু ডেট থাকবো, নতুন কি চিকিৎসা, নতুন কি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায় সেটা নিয়ে। আমি সর্বশেষ যেটা আমি আজকে সম্ভবত আজকে কালকে 2 দিনই লিখছি এটা নিয়ে, সেটা হচ্ছে পালস অক্সিমিটার নামে একটা ছোট্ট যন্ত্র আছে, যে যন্ত্রের সাহায্যে, এটা খুব বেশি টাকা না, 2000 টাকার কাছাকাছি দামে কম বেশি বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়। কোনোটা 2500, কোনোটা 1950, কোনোটা একটু বেশি কম আছে। সে যন্ত্র যদি আমার ঘরে থাকে, এটা ছোট্ট একেবারে, এই আঙ্গুলের সাইজের, এই সাইজের হয়, সরি কোন দিকে, হ্যাঁ 3 আঙ্গুলের সাইজের হয় প্রায় সময়।
সেটা দিয়ে আঙ্গুলে লাগিয়ে টেস্ট করে দেখা যায় যে আমার শরীরে অক্সিজেনের স্বল্পতা আছে কিনা, আমার শরীরে পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা। এখন আচ্ছা। আহ, এই করোনা কালে সবচেয়ে আতঙ্কের বিষয় কি? সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে আমরা যেটা খবরে দেখছি, বৈজ্ঞানিকরা বলছে, সেটা হচ্ছে মানুষ যখন শ্বাসকষ্টে পড়ে যায় তখন অক্সিজেন যেহেতু ঘরে থাকে না, তখন হাসপাতালে নিতে হবে দ্রুত। এবং আমরা জানি যে আনফরচুনেটলি আমরা অতটা উন্নত দেশ হইনি এখনো যে আমাদের সব হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন আছে, বা ওরকম উন্নত আমরা এখনো হইনি। সেজন্য জি। একটু শ্বাসকষ্ট হলেই, একটু কাশিতে কষ্ট হলেই, একটু কাশতে গিয়ে খুসখুস আওয়াজ হলেই, বা একটু অস্বস্তি লাগলেই ম্যাক্সিমাম মানুষ ভয় পেয়ে যাচ্ছে, তাই না? যে আমার কোনো জি। শ্বাসকষ্ট হলো কিনা, আমার কোনো করোনা হলো কিনা। এই একসময় একটা মজার জোকস বলি, জোকসটা একটু হালকা অশ্লীল লাগতে পারে, কিন্তু আমি এটার মূল অর্থটা বোঝানোর জন্য বলছি। জি, জি, একসময় অবশ্যই। একসময় এটা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচলিত, কিন্তু যেহেতু মানুষ জোকস গুলো মনে রাখে বেশি সিরিয়াস কথার চেয়ে, সেজন্য আমি জোকসটাই জি, বলি। জি, অবশ্যই। একসময় মানুষ যখন পাত দিত আর কি, হ্যাঁ, তখন সেটাকে আওয়াজটা ঢাকার জন্য কাশি দিত। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, কেউ যদি কাশি দেয়, পাশের জন তার দিকে এমন ভাবে তাকায় যেন সে একটা খুনি আর কি, বুঝছো? হুম, তো এখন কেউ কাশি দিলে সে বরং কাশি ঢাকার জন্য পাত দেয় পারলে একটা, বুঝছো? বিষয়টা এখন জি, এমন পর্যায়ে পৌঁছে গেছে। তো সেজন্য জি, আমরা আসলেই যে এটা এর মানে কি? এর মানে হচ্ছে আমরা অতি আতঙ্কিত যে আমার কোনো শ্বাসকষ্ট হলো কিনা। কাশি আর শ্বাসকষ্ট মানেই যেন করোনা পেয়ে বসছে আমাকে, আমাকে যেন এখনই সবাই ফেলে চলে যাবে, এবং আমাকে যেন এখনই হামাগুড়ি দিয়ে আমাকে হাসপাতালে যেতে হবে। সবাই এরকম একটা ভয়ের মধ্যে আছে। সেই ভয় জি, থেকে মুক্তি দিতে পারে উক্ত যন্ত্রটি। সেই উক্ত যন্ত্রটি আমাকে আমার হাতে লাগিয়ে যখন পরিমাপ করবে, বলে দিবে আমার শরীরে অক্সিজেনের পরিমাণ কেমন। শরীরে যদি অক্সিজেনের পরিমাণ 90 থাকে, 95 থাকে, বা এর কাছাকাছি বা বেশি থাকে, তাহলে আমার যতই কাশি থাকুক কেন, যতই হাঁচি থাকুক না কেন, যতই শ্বাসকষ্ট মনে হোক না কেন, আসলে আমার অতটা শ্বাসকষ্ট নেই, অতটা অক্সিজেন সংকট নেই যে আমাকে হাসপাতালে দৌড়াতে হবে। এইটা আমি বুঝে গেলাম। ফলে এই জিনিসটা সাথে থাকলে কি হবে? এই আতঙ্কটা কমবে, এবং হাসপাতালে অযথা গিয়ে ভিড় করা সেটাও কমবে। অযথা ভিড় করার কারণে কি হয়? একটা কাশি রোগী হাসপাতালে চলে গেছে অক্সিজেন লাগবে মনে করে, এর কারণে কি হয়? যার আসলে অক্সিজেন দরকার তার জন্য সমস্যা তৈরি হয়ে যায়, বুঝছো? জি, সো থার্ড হচ্ছে, এই আমরা যারা স্বেচ্ছাসেবী নিজেদেরকে বলে থাকি, সমাজ সংস্কারের কথা বলে থাকি, সমাজ সংশোধনের কথা বলে থাকি, আমরা নিত্য নতুন পদ্ধতিগুলো সম্বন্ধে জানবো এবং মানুষকে অ্যাওয়্যার করব। ঠিক আছে? সো আমরা জি, এখন বলবো হচ্ছে, সবাই যাদের সামর্থ্য আছে, খুব বেশি টাকার তো না, সবার সামর্থ্য থাকার কথা। আমরা মেজরিটি মানুষ ইন্টারনেটে আর হচ্ছে আজে বাজে খাবার দাবার, এই 2-1 হাজার টাকা খরচ করে ফেলে। আমরা আজে বাজে খাবার, খুব বেশি আহ, আজে বাজে খাবার, যেমন ধরো অনেক তেল দিয়ে খাবার, হ্যাঁ, যেটা রোগ জি, প্রতিরোধ ক্ষমতা দুর্বল, কমিয়ে দেয়, স্বাস্থ্য খারাপ করে। আমরা কিছু কিছু অপ্রয়োজনীয় খাবার থেকে নিজেদেরকে দূরে রেখে আমরা খাওয়ার খরচ প্রয়োজনে কমাই, গতানুগতিক অস্বাস্থ্যকর খাবারগুলো কমিয়ে দেয়। কিছু বাজেট আমরা সেখান থেকে সেভ করি, সংরক্ষণ করি, সেগুলো আমরা আহ, রোগ প্রতিরোধ ক্ষমতা বা চিকিৎসার কাজে লাগবে এ ধরনের কাজে আমরা ব্যবহার করি যেন। তাহলে আমরা এই কথাগুলো মানুষকে বলবো যে, যারা পারেন কাইন্ডলি একটা পালস অক্সিমিটার কিনে ঘরে রেখে দিন। আপনার বৃদ্ধ বাবা মা বলুন বা আপনি নিজে বলুন, একটু কাশি হলেই, ভয় লাগলে এটা দিয়ে টেস্ট করবেন, হাসপাতালে দৌড়াদৌড়ি করবেন না। তাহলে আমি আঙ্কেল কয়টা বললাম স্বেচ্ছাসেবীদের ভূমিকা? প্রথম, 3টা স্টেপ আপনি কমপ্লিট করেছেন অলরেডি। জি, আমি আবার রিভাইজ করে দেই তুমি এর পরের প্রশ্নে আসার আগে। একটা হচ্ছে, জি, আমরা প্রথমত চিন্তার জায়গায় মানুষের পরিবর্তনের জন্য ভূমিকা রাখবো, পরিবর্তন। নিজেকে দিয়ে। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো, আমরা এটাতে বিশ্বাস করব। পৃথিবীকে জি, বদলাতে হলেও সবার আগে নিজেকে বদলাতে হবে। আমরা সামাজিক দূরত্ব এর নামে অসামাজিক অমানবিক হব তাহলে, না, আমরা শারীরিক দূরত্ব মেনটেন করে সবাই সবার পাশে থাকবো, জি, সাহায্য করব, মানব করব, 1 নাম্বার। সেকেন্ড জি, হচ্ছে, আমরা আমরা মানুষকে পজিটিভ গল্পগুলো বলবো, উৎসাহের জি, ঘটনা বলবো, সুস্থ হওয়ার গল্প বলবো। আমরা গভীর রাতের জি, কথা না বলে একটু পরে ভোর হবে এই কথাটা বলবো। থার্ড, আমরা বলেছি যে আমরা নিত্য নতুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং চিকিৎসার জন্য যেই জি, পদ্ধতিগুলো আসে সেগুলো সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব, জানবো এবং অন্যদেরকে জানাবো।
আমি এই জানাবো। 3টা কথা এই মুহূর্ত পর্যন্ত বললাম। যদি জি, তুমি এই প্রশ্নগুলো বা এই ভিডিওটা যদি 2 মাস আগে হতো তাহলে আমি অন্য কথা বলতাম আগে। কারণ তখন জি। মূল প্রবলেম ছিল হচ্ছে খাদ্য সংকট। তখন মানুষের জীবন জীবিকা স্তব্ধ ছিল। তখন আমরা আসলে যে যে আপনি আপনি যে বিষয়টা এখানে এনেছেন, খাদ্য সংকট এখনো রয়েছে, আসলে অনেকটাই খাদ্য সংকটে রয়েছে। এবং এই ক্ষেত্রে আসলে এই যে স্বেচ্ছাসেবীদেরকে কতটুকু কিভাবে কাজ করাটা উচিত, কারণ আপনার শারীরিক দূরত্ব মেনটেন করে কাজটা করা প্রয়োজন, এই সমালোচনার মুখে যাতে না পড়ে সেই বিষয় লক্ষ্য রেখেও কাজ করা প্রয়োজন। আসলে এই ক্ষেত্রে কিভাবে স্বেচ্ছাসেবীরা কাজ করবে? আপনি যেহেতু কাজ করেছেন ইতিমধ্যে, অনেকটা চেষ্টা করছেন, সোশ্যাল ডিস্টেন্সিং যেটাকে বলছেন, অর্থাৎ শারীরিক দূরত্ব চেষ্টা করে কাজ করার চেষ্টা করছেন এ বিষয়ে আসলে। রাইট। আচ্ছা, ১ম আমি তোমাকে বলি হচ্ছে এই মুহূর্তে তুমি যদি আমাদের আশেপাশে চোখ বুলাই যে আমাদের গ্রাম, আমাদের ফটিকছড়ি, তাহলে আমি জি, বলব যে ২ মাস ৩ মাস আগের তুলনায় খাদ্য সংকটটা এখন অনেকটা কম। কারণ কিছুটা কম। জি, এখন মানুষ ধীরে, ধীরে কাজে ফিরছে। হ্যাঁ? জি, এবং স্বাভাবিক। কাজে ফেরার ক্ষেত্রে সারা পৃথিবীতে, সারা দেশে, শুধু আমাদের গ্রামে না, কাজে ফেরার ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজিক চেঞ্জ এসেছে। যে আমাদের কাজের মডেলে চেঞ্জ এসেছে। যে মেক্সিমাম মানুষ এখন ঘরে থেকে কিভাবে অফিসের কাজ করা যায়, সেই চেষ্টাটা করছে। যেমন আমি এখন আমার ঘরে উঠান থেকেই ভিডিওতে কথা বলছি। আ এটা যদিও আমার স্বেচ্ছাসেবী, কিন্তু আমার অফিসের কাজটাও এরকম। আমার আমার কোনো কর্পোরেট অফিস নেই। আমার ল্যাপটপ আমার সাথে থাকে। আমি গ্রামে আসলে আমার বারান্দায়, আমার উঠানে, আমার বাড়ির ছাদে, গাছতলায় বসেই আমি যখন যেখানে পারি সেখানে বসে আমি কাজ করি। সো আমাদের জি, কাজের মডেলে একটু চেঞ্জ এসছে। এটা আমি এই অন্য প্রশ্নের ফাঁকে এই পরামর্শটা একটু দিয়ে দেই। আমরা যারা প্রফেশনাল আছি, আমরা যারা চাকরি করছি, ব্যবসা করছি, উদ্যোক্তা আছি, সবাই এখন একটু ভাবতে হবে যে আমরা কি অযথা লোক দেখানো বা হচ্ছে শুধুমাত্র মিটিং সিটিং আর কি বলে অফিসিয়াল ফর্মালিটিস মেইনটেইন করার জন্যে আমরা লোক দেখানো খুব বেশি প্রয়োজন না হলে অফিস দরকার নেই আসলে। আমাদের দরকার কাজ করা। কাজ করা, জি, আমাদের দরকার ব্যবসা করা, আমাদের দরকার হালাল উপার্জন করা, নিজেরা ভালো থাকা, অন্যদের ভালো রাখা। সেটা আসলে অনেক সময় ঘরে বসে করা যায়। যারা অনলাইন কেন্দ্রিক, ইন্টারনেট কেন্দ্রিক কাজ করতে পারেন, বর্তমান বিশ্ব এবং আগামীর বিশ্ব আসলে ওই ক্যারিয়ারই সবচেয়ে বেশি ফোকাসড হবে, ইম্পোর্টেন্ট রোল প্লে করবে যারা ঘরে বসে অনলাইনে কাজ করতে পারবে। সেটা হোক জি, কোনো ডিজাইনের কাজ কিংবা লেখালেখির কাজ কিংবা গবেষণা কিংবা হচ্ছে কনসালটেন্সি করা। যে যেইভাবে পারে ঘরে বসে কাজ করা, ইভেন টাইপিং এর কাজ করা। এখন পৃথিবীতে এটা হচ্ছে কাজের ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেকে এখন অনলাইনে বসে করছে। ঘরে বসে এখন বিদেশি আমার গ্রামে বসে আমি নিজেও আ আ বিদেশি ইউনিভার্সিটিতে একটা কোর্স করছি এখন। সো জি। এভাবে পড়ালেখা বলো আর কাজ বলো, এগুলো ঘরে বসে এখন করার ট্রেন্ড হয়ে গেছে, ব্যবস্থা হচ্ছে। আমরা নিজেদেরকে সে ট্রেন্ডের সাথে যেটা বাস্তব প্রয়োজন এবং বাস্তবতা আমরা নিজেদেরকেও আপডেট করব। সরি, আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম? না, না, আমি না, লাইনে আপনি আছি। ক্লিয়ার আছেন। জি, আছেন। অলরাইট, ভেরি গুড, ভেরি গুড। সো আমি এই ফাঁকে একটা উদ্যোক্তা এবং প্রফেশনাল জন্য একটা পরামর্শ দিলাম। এখন তোমার মূল প্রশ্নে আসি যে শারীরিক জি, দূরত্ব মেইনটেইন করে কিভাবে আমরা ত্রাণ কাজ বা স্বেচ্ছাসেবীর কাজ করব, তাই তো? তো জি, আমি বললাম জি, যে জি, জি, ত্রাণ বা খাদ্য সামগ্রী ত্রাণের সময়টা এখন আগের চেয়ে একটু ভিন্ন। এখন খাদ্য ত্রাণেরটা মূল প্রায়োরিটি স্বেচ্ছাসেবীদের সব জায়গায় না। হ্যাঁ, কিছু, কিছু জায়গায় এখনো দরকার আছে। যেমন তুমি হয়তো জানো যে আমরা পটুয়াখালীতে আমরা মুসলিম চ্যারিটির একটা কমিউনিটি আছে, ওখানে মান্তা কমিউনিটি। যারা হচ্ছে ভাসমান মানুষ। এদের ঘর নেই, এদের বাড়ি নেই, এদের জমি নেই। এরা নৌকায় থাকে, নৌকায় জন্ম, নৌকায় মৃত্যু, নৌকায় বিয়ে, বাসর, বাথরুম, খাওয়া-দাওয়া সব একটা ছোট নৌকার ভিতরে এদের জীবন। সেই অসহায় প্রান্তিক, একেবারেই অসহায় একটা কমিউনিটি, মান্তা কমিউনিটি। এদেরকে মান্তা বলে সবাই ডাকে। সেখানে তুমি হয়তো জানো যে আমরা গত ১ বছর ২ বছর ধরে ওদের সম্বন্ধে গবেষণা করছিলাম আমি। আমরা ডকুমেন্টারি ফিল্ম করেছি, কাজ করার চেষ্টা করছি। এরা ৩ ৩ জেনারেশন ধরে আ এখনকার যারা ওখানে শিশুর সাথে তাদের বাবা, মা, তাদের দাদা-দাদি, নানা-নানি ৩ জেনারেশন শিক্ষা থেকে বঞ্চিত। তোমার কি মনে হচ্ছে আমি আফ্রিকার কোনো জঙ্গলের কথা বলছি? আমাজন ফরেস্টে নদীর কথা বলছি? না। এটা আমার বাংলাদেশের একটা কমিউনিটি। যারা ভাসমান কমিউনিটি, যাদের শিক্ষার অধিকার সহ আ অন্য কোনো মৌলিক অধিকারই এরা আমাদের থেকে পায়নি। আমরা বলতে যারা আমরা নিজেদেরকে দেশের সচেতন নাগরিক বলি, রাষ্ট্র বলি,
সমাজ জি বলি, সভ্য বলি, শিক্ষিত বলি, আমরা ওদেরকে শিক্ষার আলো, মানবাধিকার, রাষ্ট্রের অধিকার কিছুই দেইনি এত বছর। সো আমরা আলহামদুলিল্লাহ গত কয় বছর ধরে চেষ্টা করছি ওদেরকে নিয়ে কাজ করার। তুমি হয়তো জানো যে আমরা প্রথমবারের মতো ওদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওখানে আমরা একটা ভাসমান স্কুল করেছি, জাহাজের মতো করে একটা নৌকা বানিয়ে। তো শিক্ষার আলো ওখানে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। খাদ্য সংকট ওখানে আছে এখনো। তো আমি এই কথা বলার কারণ হচ্ছে একেবারে ওই ধরনের প্রান্তিক কমিউনিটিতে এখনো খাদ্য সংকট আছে। কিন্তু মোটামুটি মধ্যবিত্তের মধ্যেও আগে যেটা ছিল নিম্ন মধ্যবিত্তে, তাদেরটা সংকট কেটে গেছে যেহেতু তারা এখন কাজে ফিরে গেছে, বুঝছো? সো সেই জি প্রান্তিক কমিউনিটিগুলোতে এখনো খাদ্য নিয়ে কাজ করতে হবে। কাজ করছি আমরা ওখানে। ওখানে আমাদের যারা পার্টনার বাংলাদেশি এনজিও যারা আমাদের বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে, জাগো নারী, ওরা ওখানে কাজ করছে। ওখানকার আরেকটা ভলান্টিয়ার অর্গানাইজেশন আমরা উদ্বুদ্ধ করেছি, ওখানকার তরুণরা তোমার মতো, তারা একটা ক্লাব করেছে, ওটা হচ্ছে চর মন্তাজ। ওরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন করে আমাদের মতো যারা মান্তাদের ভালোবাসি, খবর রাখি, বিভিন্ন জায়গায় আমাদের মাধ্যমে ওরা কিছু সহায়তা রেজ করেছে। ওরা খাদ্য ত্রাণ দিচ্ছে, বিদেশ থেকেও অনেকে আমাদের পরিচিত সাহায্য করছে। তো ওই ধরনের প্রান্তিক জায়গায় এখনো খাদ্য ত্রাণটা দিতে হচ্ছে। কিন্তু এখন আমাদের লোকালয়ে স্বাভাবিক জীবনযাত্রার বাংলাদেশ যেটা, যেখানে শিক্ষার আলো, যেখানে এমপ্লয়মেন্ট ওগুলো পৌঁছে গেছে, সরকারি ত্রাণ, সরকারি সুযোগ সুবিধার আওতায় যেসব এলাকা আছে আমাদের গ্রামের মতো, সেই সব জায়গায় এখন খাদ্য সংকটটা মূল না। সেখানে মূল জি হচ্ছে এখন সচেতনতা, চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি। তুমি হয়তো ভালো করে জানো, ইভেন আমাদের গ্রামেও অনেক জি বাংলাদেশের অনেক গ্রামেই সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার ঘটনা বেশি এখন, ক্ষুধার জ্বালায় মরে যাওয়ার ঘটনা নেই আমাদের, তাই না? আমরা ঠিক কিনা? তুমি আমার সাথে একমত হলেও বলো, দ্বিমত হ্যাঁ হলেও বলো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে এই যে আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, আমাদের সামাজিক যে সম্প্রীতিটা সেটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে, সাম্প্রতিক সময় আরো বেশি নষ্ট হচ্ছে, যেটা আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে। হ্যাঁ, এটা কারণ কি, ওই যে প্রথম যে পয়েন্টটা বলেছিলাম, সামাজিক জি জি, দূরত্বের নামে সামাজিক আমরা দূরত্ব। অসামাজিক সমাজে ঘুরে যাচ্ছি। ঠিক জি আছে? জি জি আমরা সেখানে রাষ্ট্র, রাজনীতি, দলাদলি, বিভক্তি এবং হচ্ছে ক্ষমতার দাপট ওগুলো টেনে আনি। আমরা আমরা কে কত বড় চাকরি করি, কে কত শিক্ষিত, আমরা কে কত বড় বাড়িতে থাকি, এগুলো কোনো প্রশ্ন না। এগুলো এগুলো মানুষ হিসেবে বিচারের বিষয় না। সেটাই করোনায় তো আমাদের দেখিয়ে দিল। এই করোনা জি থেকে জি কোনো, করোনা শুধু গরিবের জন্য আসছে বা শুধু বড়লোকের জন্য আসছে সেটা তো না। আমরা ইভেন দেখেছি বিভিন্ন দেশে, আমাদের দেশে সহ, মন্ত্রী, শিল্পপতি, গরিব, ধনী, ড্রাইভার, ইভেন ডাক্তার, কোন পেশার মানুষকে এটা বাদ দিয়েছে? এখন আমরা একটা সাধারণ পরিবারের একটা কম ক্ষমতা সম্পন্ন মানুষ, বা হচ্ছে একটু একটু এদিক সেদিক হলে আমরা মানুষকে অপমান করা, মানুষের মধ্যে বিভক্তি ছড়ানো, সম্প্রীতিতে আঘাত করা, দিস ইজ ভেরি রং, দিস ইজ ভেরি রং। এটা রাষ্ট্রও চায় না। আমরা রাষ্ট্রের প্রতি সম্মান রাখবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, এবং হচ্ছে সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল হব, ভালোবাসা আমরা শেয়ার করব। আমরা এই করোনাকে ব্যবহার করে ঘৃণা ছড়াবো না। আমরা এই করোনা থেকে শিক্ষা নেব যে আজকে আমি যাকে ঘৃণা করছি একটু অসুস্থ মনে হওয়ার কারণে, কালকে হয়তো সে সুস্থ হয়ে যাবে, কিন্তু পরশু আমি অসুস্থ হতে পারি। জি সেটা আমাকে মাথায় রাখতে হবে। এটা এই এই চিন্তাটা স্বার্থপরের মতো হয়, কিন্তু আমরা যখন মানবিক দৃষ্টান্তের কথা বলে মানুষকে বুঝাতে পারবো না, তখন আমরা নিষ্ঠুর স্বার্থের কথা বলেও বুঝাতে হবে যে আপনি নিজেও তো অসুস্থ হতে পারেন। তখন তো এই অসুস্থ মানুষটার প্লাজমা দিয়ে আপনার ট্রিটমেন্ট হতে পারে, যে যে আগের দিন সুস্থ হলো, তাই না? So আপনি আমরা এই হয়তো চট্টগ্রামে সম্প্রীতির, লক্ষ্য করেছেন ইতিমধ্যে বিভিন্ন ভাবে চেষ্টা করছে যে আমি একজনকে একটু লক্ষ্য করানোর চেষ্টা করবো, সেটা হলো ওসি মহসিন কোতোয়ালি থানার। উনি চেষ্টা করছে যে প্লাজমা সংগ্রহ করে যারা সুস্থ হচ্ছে অন্যদেরকে দিয়ে এবং তাদের জীবন রক্ষা করার জন্য চেষ্টা করছে। এটা যদি একটু লক্ষ্য করতো প্রত্যেকে, হয়তো বা এই যে হেয় প্রতিপন্নতা এটা কমে আসতো অনেকটা। না না, অফকোর্স অফকোর্স, তুমি ভালো পয়েন্ট বলেছো। আমি এখানে আরেকটা পয়েন্ট তুলি। ওসি আমাদের মহসিন সাহেব সহ সারা জি বাংলাদেশের পুলিশ এবং আর্মি সহ প্রশাসন, আহ, ওনাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করছে সম্প্রীতি, ভালোবাসা, নিরাপত্তা, শান্তি, চিকিৎসা, সহায়তা এগুলো কন্টিনিউ করার। বাট আমরা জানি আমাদের সীমাবদ্ধতা আছে, ব্যক্তি হিসেবেও আমার আছে, তোমার আছে।
রাষ্ট্র হিসেবেও জি জি আছে। আমরা সবাই জি মিলে আরো অনেক দূর যেতে হবে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আগে যেটা জি বলেছিলাম যে স্বেচ্ছাসেবীরা কি নিদারুণ ভূমিকা রাখছে, আমরা দেখলাম ওদের সামর্থ্যের বাইরে গিয়ে ওরা কাজ করছে। তুমি কাজ প্লাজমার কথা করছে। বলেছো, সেখানে ওসি মহসিন চেষ্টা করছে। সেরকম আরেকটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে ঢাকা কেন্দ্রিক, এটা একেবারে ডাক্তারদের সংগঠন। আমার মতো ওখানে কয়েকজন অডাক্তার বা হচ্ছে অন্য পেশার মানুষ ওখানে আমরা আছি, যারা স্বেচ্ছাসেবী বা এরকম ভূমিকায়। আমি ওই ওই একটা ডাক্তারদের একটা গ্রুপ আছে, মূলত ডাক্তার সবাই, নাম হচ্ছে উই দি ড্রিমার্স। ওখানে প্রায় 100 জন মতো ডাক্তার ওখানে স্বেচ্ছাসেবা দেয়, বুঝছো? একেবারে জি পিজি বঙ্গবন্ধু হাসপাতালের সিনিয়র ডাক্তার থেকে শুরু করে আহ, একেবারে জুনিয়র নতুন ইন্টার্ন ডাক্তার, এরকম অনেক লেভেলের ডাক্তার, ইভেন বিদেশে বাংলাদেশি ডাক্তার আছে, ওরা অনলাইনে সেবা দিচ্ছে, এরকমও আছে। একটা বিগ ডাক্তারদের একটা গ্রুপ ওখানে স্বেচ্ছাসেবী কাজ করে। ওই সংগঠনটার নাম হচ্ছে উই দি ড্রিমার্স। ওরা নিজেদেরকে স্বপ্নবাজ বলে দাবি করে। আমিও ওদের সাথে চেষ্টা করি ওদের থেকে শেখার, কিছু স্বেচ্ছাসেবী যদি যখন পারি সময় দেয়ার। ওরাও এই কাজটা করে, ওরা ঘরে বসে ফোনে ট্রিটমেন্ট দিচ্ছে, যাদের খুব প্রয়োজন রুগী ফোনে বোঝা যায় না, তাদের ঘরে ভিজিট করে ওরা পরামর্শ দিচ্ছে, সুসামাজিক শারীরিক দূরত্ব নিশ্চিত করে। এবং জি প্লাজমার যেখানে দরকার সেখানে প্লাজমারও ব্যবস্থার জন্য কাজ করছে। সো এই এই পয়েন্টে আমি আরেকটা একটা লাইন হাইলাইট করি, সেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের একটা গান ডাক্তারদেরকে কসাই বলে, একটা গান বা ডাক্তারদেরকে নেগেটিভ বলে আমরা অনেক প্রচারণা অনলাইনে ইতিপূর্বে দেখতে পেয়েছি। জি এইবার আমরা দেখলাম যে এই সব মিডিয়ার প্রচার মোটেও সত্য বলার মতো কারণ নেই। আমরা বরং জি দেখেছি ডাক্তাররা নিজের জীবন বাজি রেখে কিভাবে অন্যকে সুস্থ করার চেষ্টা করেছে। আমি পার্সোনালি চিনি এরকম ডাক্তার, আমাদের ব্যাচের, আমাদের আগের পরের যারা মেডিকেলে পড়েছে, ওরা হাসপাতালে নিজের জীবন বাজি রেখে চিকিৎসা দিচ্ছে এবং অলরেডি মারা গিয়েছে ডাক্তার, এরকম তো তোমরাও জানো, আমরাও জানি, অনলাইনেও দেখেছি। এবং এরপরে ওরা চিকিৎসা বন্ধ করেনি। সো আমি তোমার এই অনলাইনের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে, তোমার এই মিডিয়ার পক্ষ থেকে আমরা ডাক্তারদের প্রতি একটু স্যালুট জানাবো। ওদের জন্য দোয়া জি করব যেন আল্লাহ ওদেরকেও সুস্থ রাখে। এবং আমাদের যারা বন্ধু বান্ধব স্বেচ্ছাসেবী আজকের ভিডিও দেখছেন, পরিবার পরিজন, সবাইকেও বলবো ডাক্তারদেরকে যেন আমরা রেসপেক্ট করি, ঠিক আছে? আমরা অনেকে জি বলি যে ওরা তো অনেক টাকা ফিস নেয়, হ্যাঁ, কিন্তু ওরা যে ডাক্তারি পাশ করতে অনেক টাকা খরচও হয়, সেটা আমরা হয়তো অনেকে জানি না। আমাদের জি পরিবারেও আত্মীয়স্বজনের মধ্যেও ডাক্তার আছে, আমার ক্লোজ ফ্রেন্ডস এর মধ্যে ডাক্তার আছে। অনেক টাকা খরচ হয়, অনেক সময় ধরে ডাক্তারি শিখতে হয়, পড়তে হয়, ওদের জীবন জীবিকাও তো চলতে হবে। আর ওরা ওরাও তো মানুষ, তাই না? ওরাও তো মানুষ, ওদেরও তো নিজেদের প্রয়োজন আছে। সো আমরা বিগ রেসপেক্ট এন্ড স্যালুট টু দি ডাক্তারস। অবভিয়াসলি ওকে, অবভিয়াসলি নেক্সট আর কি অবস্থা জি বলো আমরা তোমার? আসলে তোমার আমাদের লিসেন, তুমি ব্যক্তিগতভাবে কেমন আছো আর একটু বলো, তোমার পরিবার আর গ্রামের জি অবস্থা, অবশ্যই সব ভালো আছো? অবশ্যই আমি ভালো আছি এবং আমি একটা বিষয় আমি যে গ্রামে অবস্থান করছিলাম, প্রত্যেকে জানে হয়তো আমার গ্রামের নামও, আমি পাইনদং এ বেড়াজালি অবস্থান করছি। আমার গ্রাম আলহামদুলিল্লাহ এখনো প্রত্যেকটা মানুষ সুস্থ আছে, সকলের দোয়া এবং সকলে যে শারীরিক দূরত্ব চেষ্টা করো কিন্তু যে সামাজিকতা সেটা রেখে কাজ করছে এবং সবাই সুস্থ আছে, এটা আমি আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে এতটুকু আমি আপনি হয়তো বা জানেন এই বিষয়ে, আপনিও আমাদের গ্রামেরই সন্তান, তো আপনিও সে বিষয়ে হয়তো লক্ষ্য করেছেন ইতিমধ্যে। আমি আসলে ওকে, আজানের সময় হয়ে যাচ্ছে, সর্বশেষ একটা বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব। জি আচ্ছা, গরম পানি খাচ্ছ কিনা বলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, গরম পানিতে অবশ্যই কন্টিনিউ চলছে। আইসক্রিম হয় মাঝে মাঝে, ঠান্ডা পানি খাও? না আমি আসলে আমি এই একটু প্রায় 3-4 মাস যাবতই কন্টিনিউ গরম পানি চলছে, আমার জন্য স্পেশালি গরম পানিটা স্টক থাকতেই হয়। ভেরি গুড। সো এই কয়েকটা বিষয় মানলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো। আর অসুস্থ জি হলেও আমরা জানি কিভাবে সুস্থ হওয়ার চেষ্টা করতে হবে। আর সর্বশেষ জি সিদ্ধান্ত তো আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছে, আল্লাহও যেটা বলেছেন, যে মৃত্যু জি অবধারিত, আমরা যতদিন হায়াত আছে আমাদের কেউ মারতে পারবে না ইনশাল্লাহ। ওকে, বলো আচ্ছা তোমার নেক্সট প্রশ্ন বা। এবং আসলে এই যে আমাদের আজানের সময় হয়ে যাচ্ছে, তো যার কারণে আমি সংক্ষিপ্ত আকারে এই জিনিসটা শেষ করার চেষ্টা করব। আপনি হয়তো বা এই যে করোনা মহামারীতে আগে এবং পরে কি এমন একটা বিষয় যেটা আমরা লক্ষ্য করছিলাম যে প্রকৃতির একটা পরিবর্তন, আসলে এটা এই জিনিসটা আমাদের প্রয়োজন কিনা, যে প্রকৃতির একটা পরিবর্তন এসেছে বিশাল। আপনি একটু যদি লক্ষ্য করেন, প্রকৃতি আগের একটা হাসি খুশি রূপে ফিরে এসেছে এমনটা মনে হচ্ছে অনেকটা। আপনি এই জিনিসটা কি হ্যাঁ, লক্ষ্য করেছেন কিনা?
হ্যাঁ হ্যাঁ, খুব অদ্ভুত সুন্দর একটা বিষয়। ভেরি গুড, থ্যাংক ইউ এটা হাইলাইট করার জন্য। আমার খুব পছন্দের সাবজেক্ট এটা। আমরা দেখতে জি পেয়েছি বিভিন্ন দেশে যে ইভেন বনের বাঘ কিভাবে রাস্তায় এসে ঘুমাচ্ছে, তাই না? আমি জি জি আমাদের শহরের বাসায় দেখেছি যে সকালবেলা পাখিগুলো জানালা দিয়ে ঘরে ঢুকে যাচ্ছে, ওরা মানুষকে আর ভয় পাচ্ছে না, হুইচ ইজ ভেরি জি গুড। আমরা আমরা বলি যে আমরা সৃষ্টির সেরা জীব, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাকলুকাত করে সৃষ্টি করেছে, কিন্তু পশু পাখি আমাদের দেখলে ভয় পায়, তাহলে আমরা শ্রেষ্ঠ কেমনে হলাম, তাই না? আমরা গাছ কেটে ফেলি অপ্রয়োজনে, আমরা অপ্রয়োজনে তথাকথিত বস্তুবাদী উন্নয়নের জন্য আমরা মাটি ধ্বংস করছি, আমরা ইট বানানোর জন্য মাটি পুড়ছি, অথচ এই এই মাটি আমাদেরকে আহ, উর্বর জমি হিসেবে আমাদেরকে ফসল দেয়। এখন আমরা এই রাসায়নিক কীটনাশক, রাসায়নিক সারের অতি ব্যবহারের কারণে দেখবে যে আমাদের গ্রাম সহ সারা দেশে মেজরিটি চাষাবাদযোগ্য জমিগুলো এখন নষ্ট হয়ে গেছে। চাষ হয় কিন্তু রাসায়নিক, কৃত্রিম সার এবং কীটনাশক দিয়ে, বুঝছো? সো আমরা জি আমরা প্রকৃতিটা অলরেডি ধ্বংস করে দিয়েছি বাংলাদেশে এবং সারা পৃথিবীতে। এটার পিছনে একটা গ্লোবাল সাম্রাজ্যবাদী একটা পুঁজিবাদী অর্থনীতি এর পিছনে কাজ করে। এই সাবজেক্টটা অনেক কঠিন। আমি চাই না যে তোমার দর্শকরা বলুক যে এখানে কঠিন সাবজেক্ট নিয়ে আসছেন ওনারা। আমরা করোনা হ্যাঁ থাকি, তবে সহজ করে বলি। আমাদের শিক্ষার অন্য একদিন তোমার কোনো একটা লাইভে যদি এই বিষয়ে আমরা কথা বলতে চাই, যে নয়া কৃষি অবশ্যই অবশ্যই। আন্দোলন, জীব বৈচিত্র্য, প্রকৃতি রক্ষা, সেই আন্দোলন, সেই চেষ্টা, আমিও সেখানের সাথে কিছুটা চেষ্টা করি কাজ করার, সেটা নিয়ে অন্য একদিন আমরা কথা বলতে পারি। তবে আজকে এটুকু বলি, আমরা যেন পরিবেশের সাথে আমাদের বন্ধুত্ব রাখি, আমরা যেন শত্রুতা না করি, আমরা যেন অপ্রয়োজনে গাছ না কাটি, আমরা যেন জমির উর্বরতা নষ্ট হয় সেরকম কৃত্রিম সার কীটনাশক থেকে দূরে থেকেও কিভাবে লাভজনকভাবে চাষ করতে হয় সেটা নিয়ে একটু জানাশোনার চেষ্টা করি। কিভাবে করতে হয় আমি সেটা নিয়ে পড়ছি, এখানে বলতে গেলে আজকে অনেক সময় লাগবে। সুতরাং বলবো একটু চেষ্টা করুন সবাই পড়ার, জানার নিজ উদ্যোগে কিভাবে রাসায়নিক কীটনাশক, রাসায়নিক সার ছাড়া সুন্দরভাবে অর্গানিক স্বাস্থ্যসম্মত চাষ করতে হয়, জীব বৈচিত্র্য, প্রকৃতি, প্রাণ রক্ষা করে। এবং এই যে বললাম না আমরা শুরুতে, সম্প্রীতি, মানুষে মানুষের সম্প্রীতি, আসলে আল্লাহ তো বলেছে যে মানুষ সৃষ্টির সেরা জীব, তার মানে আরো অনেক জীব আছে, এবং বলেছে মানুষকে আমি খলিফা হিসেবে পাঠিয়েছি, আমরা আল্লাহর প্রতিনিধি, অ্যাম্বাসেডর, এবং অন্য সব জীবের উপর আমরা দায়িত্বশীল। দায়িত্বশীলরা কি অন্য সব জীব ধ্বংস করে, না ওদের বাঁচিয়ে রাখে? জি আমরা যেন অন্য অবশ্যই সব জীব সংরক্ষণ করা, বাঁচিয়ে রাখা, সেই জন্য নিজেদের চেষ্টা করি। এটার জন্য একটু জানতে হবে, যেহেতু ওই যে বললাম আন্তর্জাতিক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের কারণে এই শিক্ষাটা আমাদের থেকে চলে গিয়েছে। অথচ ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই বিষয়ে, আমরা ছোটবেলায় দেখতাম যে আমরা নিজেদের ঘরেও ঘানির সরিষার তেল, যেটা একেবারে অর্গানিক, প্রকৃতি প্রাণ বৈচিত্র্য রক্ষা করে, কোনো প্রকার আহ, পরিবেশ বিরোধী কাজ না করে সুন্দরভাবে আমরা ঘানি সরিষার তেল খেতাম, যেটা ছিল অধিকতর স্বাস্থ্যসম্মত এবং যেটা ছিল একেবারেই স্থানীয়, নিজেদের উৎপাদিত, পরিবেশ জি সংরক্ষণ করে। এখন আমরা ঘরে ঘরে সরিষার তেল খাওয়া কমে গেছে, অনেক ঘরে বন্ধ হয়ে গেছে। বিনিময়ে আমরা কি করি, পরিবর্তে বিদেশি সয়াবিন তেল এনে আমরা খাই, অধিক পরিমাণে খাই এবং খেয়ে নিজের অসুখ বাড়াই। তোমাকে এই বিষয়ে আমি ছোট্ট করে একটা তথ্য দেই। তুমি জানো যে জি বাংলাদেশের নয়া কৃষি আন্দোলন অনেকটা এই কথাগুলো নিয়ে কাজ করে। নয়া কৃষি আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের গুরু, ওনার সাথে মালয়েশিয়ায় আমার একটা কনফারেন্সে দেখা হয়েছিল। তো ওনার সাথে আমার কথা হচ্ছিল যে ক্যান্সার নিয়ে, বাংলাদেশে যে ধূমপানের কারণে ক্যান্সার হয় এই বিষয় নিয়ে, পরিবেশ নিয়ে কথা হচ্ছিল। তো তখন জি পরিবেশ নিয়ে আমি মাত্র পড়ালেখা শুরু করেছি। তো পরিবেশ মানে আমরা যেন মনে করি হচ্ছে ধূমপান করলে পরিবেশ ক্ষতি, ওই ধূমপানেই আমাদের সীমাবদ্ধ। তখন উনি আমাকে বললেন যে আপনি পরিবেশ ধূমপান নিয়ে লেগে আছেন কেন? আপনি জানেন যে ধূমপানের চেয়ে সয়াবিন তেলে ক্যান্সার বেশি হয়ে মারা যাচ্ছে সারা পৃথিবীতে? ধূমপানের কারণে ক্যান্সার হয়ে যত মানুষ মারা যায়, তার চেয়ে বেশি সয়াবিন তেল খেয়ে অসুস্থ হয়ে মারা যায়। সে বলছে আপনি ওইটার বিরুদ্ধে কথা বলেন না কেন, শুধু ধূমপানের কথা বিরুদ্ধে বলেন কেন? বুঝছো? আমি ধূমপানের পক্ষে জি বলছি না, ধূমপান অবশ্যই ক্ষতিকর, কিন্তু আরো ক্ষতিকর জিনিস যে আমরা টাকা দিয়ে কিনে এনে মা বাবা বউ বাচ্চা নিয়ে বসে বসে প্রতিদিন রসিয়ে রসিয়ে খাই, সেটাও জি যেন আমরা চিন্তা করি কত ক্ষতিকর। সো আমরা চেষ্টা করতে হবে, পরিবেশের কথা বললে, যে লোকাল কৃষি, অর্গানিক কৃষি, প্রাণ বৈচিত্র্য, জীব বৈচিত্র্য রক্ষা করে আমরা যেন প্রকৃতির অন্য সব জীবের সাথে সম্প্রীতি রক্ষা করে বাঁচতে পারি। শুধু মানুষ জি একা সব ভোগ করবো, ধ্বংস করবো, তেমন যেন না হয়। আমরা সৃষ্টির সেরা জীব, সেটা তখনই প্রমাণ হবে
যখন অন্য জীব বৈচিত্র্য আমরা রক্ষা করি, ওদেরকেও ভালোবাসি। ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আপনি আসলে অনেক সময় দিয়েছেন এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে স্বেচ্ছাসেবীদেরকে যে কাজ করতে হবে কিভাবে, টোটাল বিষয়টা আপনি আনার চেষ্টা করেছেন এবং প্রকৃতির যে বিষয়টা সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাকে যুক্ত করার এবং এই যে প্রকৃতির যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করার এবং অবশ্যই আপনার থেকে জানার চেষ্টা করবো আসলে কিভাবে যে টিকিয়ে রাখা যায় এই প্রকৃতির হাসি মুখ, যে উজ্জ্বলটা আবার আমরা ফিরে পেয়েছি সেটা কিভাবে ঠিক রাখা যায়। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ। ইট ওয়াজ এন প্লেজার। খুব ভালো লেগেছে জয়েন করে, হ্যাঁ? এলাকার মানুষের জি, থ্যাংক সাথে ইউ। সাক্ষাৎ হওয়া, ইটস ভেরি প্লিজিং আরকি। অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, আসলে আমরা চেষ্টা করেছিলাম, আজকে আমাদের সাথে যুক্ত ছিল ফটিকছড়ির কৃতি সন্তান মুসলিম চ্যারিটি ইউকে বাংলাদেশের প্রধান সমন্বয়ক ফজলুল করিম। আমরা প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের সাথে চেষ্টা করব বিভিন্ন জনকে যুক্ত করার এবং সমসাময়িক পরিস্থিতি এবং আলোচনা করার জন্য। এবং সর্বশেষ একটা বিষয় আমি আবারও জানাতে চাই, আপনারা যে প্রকৃতির যে হাসি উজ্জ্বল যে দিকটা উঠে এসেছে, আসলে প্রকৃতি একটা হাসি উজ্জ্বল মুখ আমাদেরকে দেখাচ্ছে, সেই হাসি উজ্জ্বল মুখটা যেন আমরা ধরে রাখতে পারি, প্রকৃতি যেন হাসতে পারে, তার নিজের প্রকৃতিও নিঃশ্বাস নিতে পারে, সেরকমই আমাদের পরিস্থিতি তৈরি করতে হবে এবং আমাদের গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। টোটাল বিষয় আমরা একটা, সর্বশেষ আরেকটা বিষয় সেটা হলো আমাদের সামাজিকতা বজায় রেখে শারীরিক দূরত্ব মেনটেন করে আমাদেরকে বাঁচতে হবে অবশ্যই, এবং নিজেরা ঠিক সচেতন থাকতে হবে, ঘরে থাকতে হবে, প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হওয়া যাবে না। আমাদের ফটিকছড়ি, আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছেন, ফটিকছড়ির বর্তমান পরিস্থিতি খুবই খুবই অবস্থা খারাপের দিকে যাচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন আসলে। তা আমরা আসলে সর্বশেষ একটা বিষয় জানাবো, ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সামাজিকতা বজায় রেখে শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ করুন। ইনশাল্লাহ আমরা এই যে করোনা মহামারী সেটা থেকে বেঁচে ফিরবো ইনশাল্লাহ। সকলে সুস্থ থাকুন এ কামনাই করি। আসসালামু আলাইকুম।